বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও তোমাদের সামনে নবম দশম শ্রেণীর রসায়নের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা দ্বিতীয় ক্লাস। এর আগে একটা ক্লাস নিয়েছিলাম এই অধ্যায়ে, এরপর হচ্ছে দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে শেষের অংশটুকু, এর আগে আমরা ব্যাপনের হার নির্ণয় শিখেছি, ইনশাল্লাহ আমরা পারবো। আর ব্যাপনা হার নির্ণয় থেকে সৃজনশীল আসে সেটাও আমি বলছিলাম। দ্বিতীয় অংশ থেকে যে সৃজনশীলটা আসে, মানে ওইটা না আসলে এইটা আসে, এইটা না আসলে ব্যাপনা হার থেকে আসে। এই অধ্যায় থেকে সাধারণত এই দুই টাইপেরই সৃজনশীল হয়ে থাকে। তো আজকে আমরা জানবো তোমাদের বইয়ের 31 পৃষ্ঠায় যে এই ধরনের কিছু গ্রাফ দেওয়া আছে। তো এখান থেকে তোমাদের এরকম এত কিছু বাংলা লেখা থাকে না, জাস্ট ABCD এরকম রেখা থাকে। তো এই রেখা থেকে তোমাকে যে প্রশ্নগুলো বলে যে উদ্দীপকের গ্রাফের AB ও CD রেখার আনুভূমিক হওয়ার কারণ ব্যাখ্যা করো, এরকম বলে। অথবা উদ্দীপকের AB, BC, CD ও DF রেখার তাৎপর্য বর্ণনা করো বা বিশ্লেষণ করো। সেম ভাবে এখানেও উল্টা দিক থেকে আমরা আগে প্রাকৃতিক মানে সচরাচর যেটা দেখে থাকি বা বরফ থেকে পানিতে বা পানি থেকে বাষ্প পরিণত হয় সেই ধরনের গ্রাফটা দিয়ে আমরা আগে বুঝে নেই যে কিভাবে এই প্রশ্নের উত্তর আমরা করবো। আমি এখানে দেখতে পাচ্ছি যে -ডিগ্রি থেকে এই পদার্থটা শুরু হয়েছে। কোথায়? সাধারণত তার আগে আমরা জানি যে গ্রাফের এই লম্ব বরাবর যেটা থাকে সেটা হচ্ছে y অক্ষ, আর আনুভূমিক বরাবর যেটা থাকে সেটা হচ্ছে x অক্ষ। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে মাইনাস মান থেকে পদার্থটা শুরু হয়েছে। কি হয়েছে? যে -40 ডিগ্রি থেকে তোমার 0 ডিগ্রি যখন গিয়েছে, -40 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে যখন গিয়েছে, তখন বরফ থেকে বস্তুটা গলতে শুরু করেছে। কি করেছে? গলতে শুরু করেছে। আমরা এখানে দেখতেছি যে পদার্থটা, আমি এখানে তো গ্রাফ না, আনুমানিক মনে করো 100 ডিগ্রিতে স্ফুটনাঙ্ক সৃষ্টি হয়েছে। কি হয়েছে? তাহলে স্বভাবত আমরা এটা বুঝতে পারতেছি যে এটা পদার্থটা হবে পানি। পদার্থটা হবে কি? পানি। কারণ পানি স্ফুটনাঙ্ক জানি আমরা 100 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে পানি 0 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে গলতে শুরু করে। তাহলে এই হচ্ছে ও এ রেখাটা হচ্ছে, এই যে ও এ রেখাটা হচ্ছে তোমার বরফ। কি হচ্ছে? বরফ। বরফকে তাপ দিতে থাকলে ধীরে ধীরে এ গলতে শুরু করে এবং 0 ডিগ্রি যখন হয় তখন এ পুরোপুরি একবারে গলানোর কাজটা শুরু হয়। এই রেখাতে পুরোপুরি মানে একবারে বরফ সম্পূর্ণ অংশে তরলে পরিণত হয় না। আমরা লক্ষ্য করবো যে কোনো পাত্রে যদি বরফ রাখি, স্বাভাবিক তাপমাত্রায় বরফটা গলতে শুরু করে, কিন্তু বরফের চারপাশে যে তরলগুলো উৎপন্ন হয়, বরফের যে তাপমাত্রা ওই তরলগুলোরও তাপমাত্রা হয়। তরল কখনো ওই বরফের চেয়ে বেশি তাপমাত্রা হয় না। তাহলে এ কারণে আমরা একসাথে পুরো বরফটা তরল অবস্থায় পাই না। যতক্ষণ না এই বরফটা সম্পূর্ণ অংশ তরলে পরিণত হয়েছে ততক্ষণ পর্যন্ত এবি রেখাটা এই আনুভূমিকই থাকবে। তাহলে এই এবি রেখাটাকে কি বুঝাইছে? যে পদার্থের গলনাঙ্ক রেখা। কি রেখা বুঝাইছে? এবি রেখাটা পদার্থের গলনাঙ্ক রেখা। এই রেখাটা তাহলে পদার্থের গলনাঙ্ক রেখা। এখন হচ্ছে 0 ডিগ্রিতে তোমার পদার্থটা সম্পূর্ণ গলে গেল। আর এখন তারপরে তুমি পদার্থটাকে তাপ দিতে শুরু করছো, তাপ দিতেছ। যে এখন পদার্থটা কি হবে? সম্পূর্ণ যে তরলে পরিণত হয়, এ
সিডি রেখায় উপনীত হতে থাকবে। কি রেখা হতো? সিডি রেখায় উপনীত হতে থাকবে। তাপের শোষণ করতে করতে একসময় সিডি রেখায় যাবে। সিডি রেখাটা হচ্ছে পদার্থের স্ফুটনাঙ্গ রেখা। পদার্থের স্ফুটনাঙ্গ রেখা এই 100 ডিগ্রি হওয়ার পর তরল, যেহেতু এটা পদার্থটা পানি বুঝতে পারতেছি, সুতরাং 100 ডিগ্রি হওয়ার পর ওই পদার্থের তাপমাত্রা আর বৃদ্ধি পাবে না। যতক্ষণ না এই তরল পদার্থ সম্পূর্ণ অংশে বাষ্পে পরিণত হয়েছে ততক্ষণ না পর্যন্ত এই রেখাটা অক্ষুণ্ণ থাকবে। যখনই তুমি সম্পূর্ণ পদার্থটা 100 ডিগ্রি তাপ শোষণ হয়ে যাবে তখন তুমি ডিই রেখা পাবে। ডিই রেখাটা হচ্ছে জলীয় বাষ্প রেখা। জলীয় বাষ্প রেখা। তাহলে আমরা বলতে পারবো যে এবি রেখাটা হচ্ছে পদার্থের গলনাঙ্ক রেখা এবং সিডি রেখাটা হচ্ছে পদার্থের স্ফুটনাঙ্ক রেখা। তাহলে এভাবে আমরা এই ধরনের প্রশ্নের সৃজনশীল উত্তর করব। তারপর বলে এখানে সাধারণ পদার্থের পরিবর্তে ঊর্ধ্বপাতন পদার্থ ব্যবহার করতে বলে। ঊর্ধ্বপাতন পদার্থগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এ কখনোই তরল অবস্থায় থাকবে না, কখনোই তরল অবস্থায় থাকবে না, একে পাওয়া যাবে না। সরাসরি কঠিন অবস্থা থেকে বাষ্পে পরিণত হবে, সরাসরি কঠিন অবস্থা থেকে বাষ্পে পরিণত হবে। সাধারণত আমরা যেটা মানে প্রত্যেকটা মানুষ ত্যাগ করে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড একটা হচ্ছে ঊর্ধ্বপাতন পদার্থ। এই কার্বন ডাই অক্সাইড কখনোই তরল অবস্থায় পাওয়া যায় না। তারপর আয়োডিন, দেখো যে আমরা বাসা বাড়িতে আয়োডিন কর্পূর ব্যবহার করে থাকি, ন্যাপথলিন ব্যবহার করে থাকি, এগুলোকে কখনোই তরল অবস্থায় পাওয়া যায় না, কঠিন অবস্থায় পাওয়া যায়। একে উন্মুক্ত অবস্থায় রাখলে বাষ্পে পুড়ে হারিয়ে যায়। তো এই ধরনের পদার্থ যখন তোমাকে বলবে যে উদ্দীপকের পদার্থের পরিবর্তে যে কোনো একটা পদার্থ বললো, আয়োডিন বললো বা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করলে কি ধরনের গ্রাফ হবে তা তোমার উত্তরের সাপেক্ষে বিশ্লেষণ করো। তখন এই মাঝের যে গলনাঙ্ক রেখাটা, এই রেখাটা পাওয়া যাবে না। সরাসরি কঠিন বা বরফ থেকে এ স্ফুটনাঙ্ক রেখা পাবো। এখানে তাহলে এ বি সি, তাহলে আমরা স্ফুটনাঙ্ক রেখা পাবো, এ বি পাবো। এ বি থেকে তখন চাপ দিলে এ আরো জলীয় বাষ্পের রেখা পাবো, অর্থাৎ বিসি পাবো। এক কথায় হচ্ছে তোমার স্বাভাবিক পদার্থ বাদে যদি ঊর্ধ্বপাতন পদার্থ ব্যবহার করতে বলে সেক্ষেত্রে আমরা কঠিন থেকে সরাসরি তোমার স্ফুটনাঙ্ক রেখা পাবো। আর এর মাঝে যে রেখাটা ছিল ইতিপূর্বে সেটা ছিল হচ্ছে গলনাঙ্ক, এই গলনাঙ্ক রেখা তখন পাবো না। এ গেল আমাদের স্বাভাবিক নিচ থেকে অর্থাৎ -ডিগ্রি থেকে তোমার উপরের গ্রাফ গেল। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে জলীয় বাষ্প থেকে এই ধরনের যদি রেখা বা থাকে বা এগুলো ইন্ডিকেট করা থাকবে না, তোমাকে জাস্ট এখানে বলে থাকবে যে এ বি সি ডি ওই সেম অবস্থা। তো এরপর এই গ্রাফের যদি তোমাকে ব্যাখ্যা করতে বলে যে এ বি ও সিডি রেখা আনুভূমিক কেন ব্যাখ্যা করো, তাহলে এই যে ফার্স্ট যে গ্রাফটা পড়লাম আমরা ঠিক এটা উল্টাটা, ঠিক উল্টাটা। কি বলছে এখানে জলীয় বাষ্প অবস্থায় আসে, এখানে যদি তোমার নামও না থাকে তাহলে আমাকে ধরতে হবে এই পদার্থটা শুরু হয়েছে জলীয় বাষ্প থেকে। তো জলীয় বাষ্প থেকে তাপ অপসারণ হচ্ছে, কি তাপ অপসারণ অর্থাৎ শীতলীকরণ হচ্ছে। স্বভাবতই তো শীতলীকরণ হলে পদার্থটা ধীরে ধীরে কঠিন অবস্থায় পরিণত হবে। তাহলে জলীয় বাষ্প থেকে যখন পদার্থটায় তুমি তাপ অপসারণ করবে এই অংশটাতে তাপ অর্থাৎ শীতলীকরণ প্রক্রিয়া, বাষ্প থেকে তুমি শীতলীকরণ প্রক্রিয়া এ বি অক্ষুণ্ণ আছে। এরপর যখন পদার্থ তোমার 100 ডিগ্রির নিচে আসবে, 100 ডিগ্রির নিচে আসবে তাপমাত্রা, তখন পদার্থটা পানি হতে শুরু করবে। কি হতে? পানি হতে শুরু করবে। পানি হতে শুরু করতে একবার 0 ডিগ্রিতে আসলে পদার্থটা ফুললি পানি হয়ে যাবে। কি হবে? পুরোপুরি একদমে পানি হয়ে যাবে, এর মধ্যে কোনো জলীয় বাষ্প থাকবে না। তো এখন আরো যদি তাপমাত্রা -ডিগ্রিতে যায় বা -ডিগ্রিতে আনি সেক্ষেত্রে আমরা কি পাবো? এই যে ডিই রেখাটা পাবো, ডিই
রেখাটা পাবো, অর্থাৎ বরফ হতে শুরু করছে। এই হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে পদার্থের অবস্থার শেষ দিকে যে সৃজনশীল আসে এখানকার হচ্ছে সমাধান, এবং এটা তেমন জটিল না, তোমরা দু একটা সৃজনশীল প্র্যাকটিস করলেই পাবে। আর শেষের দিকে তোমাদের পাতন ঊর্ধ্বপাতনের প্রশ্ন আমি বললাম। ঊর্ধ্বপাতন পদার্থগুলো মুখস্থ করতে হবে, কর্পূর, নিশাদল, তারপর কার্বন ডাই অক্সাইড, আয়োডিন, ন্যাপথালিন, এগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। সংকেত সহ এগুলো এমসিকিউ আসে এবং সৃজনশীলতাও বলে দেয়। তখন এই ঊর্ধ্বপাতন পদার্থ কাকে বলে সেটা আমরা লিখতে পারবো। তো পাতনকে ভাঙলে আমরা পাবো বাষ্পীভবন ও ঘনীভবন। তাহলে পাতন কি? তো কোনো পদার্থকে বাষ্পে পরিণত করে তাকে আবার শীতলীকরণ করে কঠিন পদার্থে পরিণত করাই হচ্ছে, অর্থাৎ ঘনীভবন করলে যে পদার্থ উৎপন্ন হয় তার সেটাই হচ্ছে পাতন। তার পাতনকে ভাঙলে আমরা দুইটা জিনিস পাবো। তোমাদের দ্বিতীয় অধ্যায়ের শেষ চ্যাপ্টার, শেষ দিকের একবারে শেষ পর্যায়ের আমার লেকচার। গলনাঙ্ক গুলো একটু জানি আমরা, যার গ্রাফ থেকে আমরা কোন পদার্থের গলনাঙ্ক আগে জানি। গলনাঙ্ক জানা থাকলে আমরা এই সকল গ্রাফের উত্তর করতে সহজ হবে। কি গলনাঙ্ক? যেগুলো সৃজনশীল আছে, পানি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, কি 0 ডিগ্রি সেলসিয়াস। তারপর সালফার হলো 115 ডিগ্রি সেলসিয়াস। তারপর আমরা পাবো ইউরিয়া, যেটা আমরা বিভিন্ন দোকানে পাই। ইউরিয়া হচ্ছে 133 ডিগ্রি সেলসিয়াস, 133 ডিগ্রি সেলসিয়াস। এই ইউরিয়া কিন্তু আমাদের দোকানে বাজারে পাওয়া যায়, একটু টেস্ট করতে পারো। একটা বিকার নিতে পারো এবং বিকারের নিচে তার জায়গায় দিয়ে তুমি তাপ দিতে পারো, এবং 200 ডিগ্রি সেলসিয়াসের একটা থার্মোমিটার ওখানে স্ট্যান্ডে ঝুলাই দিতে পারো। তাপ দিয়ে যদি তোমার থার্মোমিটারে যদি 130 প্লাসের পর যদি ইউরিয়াটা গলতে শুরু করে, তাহলে ওই ইউরিয়াটা 1 নম্বর ইউরিয়া। আর 130-এর আগে যদি গলতে শুরু করে, তাহলে ওই ইউরিয়াটা 2 নম্বর ইউরিয়া। এবার তো এরপর আসি বরফ। এটা পানির পরিবর্তে বরফ লিখতে পারি, বরফ। তারপর আসি খাবার লবণ, যেটাকে বলে থাকি NaCl বা লবণ। লবণের গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস। এই কয়টা জানলেই হবে। এছাড়াও আছে আরো তোমাদের অ্যালুমিনিয়ামের। তো এই হচ্ছে গলনাঙ্ক। আবার স্ফুটনাঙ্ক যদি আমরা কোনো পদার্থে জানি, তাহলে পানি হবে 100 ডিগ্রি সেলসিয়াস, NaCl হবে, অর্থাৎ লবণ যেটা আমরা খাই, এটা হবে 1465 ডিগ্রি সেলসিয়াস। এরপর আছে, যেহেতু ইউরিয়া আমরা বললাম, ইউরিয়া কিন্তু স্ফুটনাঙ্ক পৌঁছার আগেই ও পচে যায়, যেটাকে বলতে পচে যায়। ইউরিয়া, যেটা কিছুক্ষণ আগে বললাম, ইউরিয়ার স্ফুটনাঙ্ক পৌঁছার আগে, অর্থাৎ বাষ্প পরিণত হওয়ার আগে ও পচে যায়। ওই 133 ডিগ্রির মধ্যে গলে যায়, এবং এরপর বেশি দিলে পানি এ পচে যাবে। এই কয়টা জানলে, পানি স্ফুটনাঙ্ক জানলেই হবে। এছাড়াও অ্যালুমিনিয়ামের আছে 2519 ডিগ্রি সেলসিয়াস আছে। তারপর সিলভারের আছে, যেটা আমরা সিলভার এজি হচ্ছে 2162 ডিগ্রি সেলসিয়াসের মতো, এইরকমই হবে, অর্থাৎ 2162 ডিগ্রি সেলসিয়াস। এই কটা জানলেই তোমাদের এই অধ্যায়ে এই গ্রাফের এগুলোর মধ্যেই থাকে এবং বোঝা যায়। তো এই হলো আজকের ক্লাস। আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, এবং শুধু প্রশংসায় না, সমালোচনাও করবে এবং গঠনমূলক সমালোচনা করবে। আল্লাহ হাফেজ।